হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি তানমিন হোসেন তন্দ্রা। আজকে গুরু ক্লাবের পক্ষ থেকে আরেকটি প্র্যাকটিস শো নিয়ে চলে এসেছি। আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা আমাকে কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে দেখছেন এবং আমার স্ক্রিন ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমি একটু অপেক্ষা করি সবাই যুক্ত হতে থাকুক। আজকে আমরা প্র্যাকটিস করব সাধারণ বিজ্ঞান। তো যারা সায়েন্স স্টুডেন্ট আছেন তাদের জন্য তো একটা প্লাস পয়েন্ট। এছাড়া আর্টস কমার্স যাই হন না কেন তাদেরও প্র্যাকটিস হয়ে যাবে, তারাও হয়তো অনেকেই ভালো পারেন। যারা আমাদের লাইভটা দেখছেন আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি। আর আমাদের লাইভটা আপনারা শেয়ার করে যেতে পারেন, আপনার বিভিন্ন ফ্রেন্ডসদের গ্রুপে শেয়ার করতে পারেন, আপনার টাইম লাইনে শেয়ার করতে পারেন, যাতে বাকিরাও সুযোগ পায় প্র্যাকটিস করার। তাহলে আজকে আর দেরি না করে আমাদের যে প্র্যাকটিস শোটা রয়েছে সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো আগে যেহেতু আমি বলেছি আজকে আমরা সাধারণ বিজ্ঞানের উপরে প্র্যাকটিস শোটা করতে যাচ্ছি। আমরা আরো কিছুজন অ্যাড হওয়ার অপেক্ষা করি। তার আগে আমি অ্যাপটা সম্পর্কে হালকা পাতলা বলে দিই। আপনারা যদি আমাদের অ্যাপটা ঘুরে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্র্যাকটিস, লেভেল আপ গেম, মডেল টেস্ট, লাইভ এক্সাম এগুলো কিন্তু রেগুলার হয়ে থাকে। আমাদের এখানে লাইভ এক্সামের অপশন আছে। লাইভ এক্সামের এখানে আমাদের নিয়মিত প্রায় আর কি লাইভ এক্সাম হয়ে থাকে। তো আজকে যেহেতু কোনো লাইভ এক্সাম নেই সো এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে না। এছাড়া আগের এক্সামগুলোও আছে এখানে দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা পরীক্ষা দিয়ে দেখতে পারেন, নিজেকে যাচাই করে দেখতে পারেন। এছাড়া আমাদের ইনফো সেন্টার যেটা আছে এখানে আমাদের অনেক তথ্য আছে। এখানে অনেক কন্টেন্ট রয়েছে, রিসেন্ট কন্টেন্ট রয়েছে, ইম্পর্টেন্ট কন্টেন্ট রয়েছে এবং সাম্প্রতিক বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে এবং বিবিধ বিষয়াবলী বলতে এখানে ভোকাবুলারির উপরেও রয়েছে অনেক কিছু। তো এগুলো আপনারা চেক করতে পারেন এবং অবসর সময়গুলোকেও কাজে লাগাতে পারেন। আচ্ছা, আজকে আর দেরি না করে আমরা আমাদের প্র্যাকটিস শোটা শুরু করতে যাচ্ছি এবং আজকের টপিক হচ্ছে সাধারণ বিজ্ঞান। তো আমাদের প্রথম প্রশ্নটা আপনাদের সামনে বলছি। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি? শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি? স্বীকৃতি, স্নেহ, সাফল্য নাকি উল্লেখিত সবকটি? আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যে সঠিক উত্তর কোনটি হতে পারে। আর আপনাদের যদি আমাদের অ্যাপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিন। তামান্না হোসেন আপু লিখেছেন গুড, থ্যাংক ইউ। মিস মায়া বলেছেন অপশন ডি, উল্লেখিত সবকটি। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে নিচের কোনটি জরুরি? আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কোনটি সঠিক উত্তর। স্বীকৃতি, স্নেহ, সাফল্য, উল্লেখিত সবকটি। যারা লাইভটা দেখছেন তারা আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারেন আপনাদের টাইম লাইনে অথবা আপনাদের ফ্রেন্ডদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। মিসমি আহমেদ লিখেছেন অপশন বি, স্নেহ। অনেকেই কমেন্ট করছেন। মাহবুব খান লিখেছেন অপশন ডি, উল্লেখিত সবকটি। আমরা আরেকটু অপেক্ষা করি আরো সবাই কি উত্তর দেয় তো দেখি। আপনারা যারা দেখছেন আমাদের লাইভটা তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে।
আনিল আক্তার আপু বলছেন অপশন ডি। তাহলে অপশন ডিটা যেহেতু অনেকেই বলছেন, তাহলে আমরা অপশন ডিটা লক করে দেখি যে এটা সঠিক উত্তর কিনা। জি, এটাই সঠিক উত্তর। আমরা এটার ব্যাখ্যাটা একটু পড়ে নিচ্ছি। শিশুর জন্মের পর প্রথম ৮ বছর তার বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল। এই সময়টি পরিবর্তনের এবং সেই পরিবর্তন শারীরিক ও মানসিক উভয় ধরনের। এ সময় শিশুর মস্তিষ্ক নমনীয় থাকে এবং দ্রুত বিকশিত হয়। এই সময়ে শিশুর প্রতি স্নেহ, ভালোবাসা প্রদান, শিশু ও শিশুর কাজকে পরিবার ও সমাজ দ্বারা স্বীকৃতি প্রভৃতি শিশুর মানসিক বিকাশে সহায়ক। তো আমাদের আজকে সাধারণ বিজ্ঞানের প্র্যাকটিস সেশনের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। আর যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ওকে, পরবর্তী প্রশ্নটি বলছি, ক্রোমোজোম নৃত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? এটা কোষ বিভাজনের উপর একটা প্রশ্ন। ক্রোমোজোম নৃত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? অ্যানাফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ নাকি টেলোফেজ? যাদের কোষ বিভাজন সম্পর্কে একটা ভালো ধারণা আছে তারা হয়তো বলতে পারবেন ক্রোমোজোম নৃত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? অ্যানাফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ নাকি টেলোফেজ? আপনাদের উত্তরের জন্য আমি অপেক্ষা করছি। আপনারা সঠিক উত্তরটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আমাদের সাথে এখন অনেকেই আছেন, যুক্ত হয়েছেন। তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। মামুন আশিক বলেছেন অপশন সি, প্রোফেজ। দেখি আরো যারা রয়েছেন তারা কি কমেন্ট করেন এবং আমাদের সঠিক উত্তরটি কোনটি হতে পারে। আনিলা আক্তার আপু বলছেন অপশন এ। আনিলা আক্তার লিখেছেন অপশন এ, অ্যানাফেজ। মিস মায়া লিখেছেন অপশন বি, প্রোমেটাফেজ। মাহবুব খান লিখেছেন অপশন এ, অ্যানাফেজ। অনেকেই উত্তর দিয়েছেন এবং অনেকের সঠিক উত্তর হয়তো রয়েছে। আমরা আরো মন্তব্য আশা করছি আপনাদের কাছ থেকে। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে কোনটি সঠিক উত্তর হতে পারে। মেহরাব খান ইফতি লিখেছেন অপশন বি, প্রোমেটাফেজ। অনেকেই অপশন এ, বি, সি সবগুলোই বলেছে, শুধু টেলোফেজটা বলেনি। চেঞ্জফুল বয় পলাশ লিখেছেন অপশন বি, প্রোমেটাফেজ। আরো যারা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যে কোনটি সঠিক উত্তর হতে পারে বা আপনার কাছে মনে হচ্ছে যেটা সঠিক উত্তর সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। যেহেতু অনেকেই বলছেন অপশন বি, প্রোমেটাফেজ, আমরা প্রোমেটাফেজটা লক করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, এটা সঠিক উত্তর। আপনারা যারা যারা সঠিক উত্তর দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ব্যাখ্যাটা পড়ে নিই। ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় প্রোমেটাফেজ দশায়। প্রোমেটাফেজ স্পিন্ডল যন্ত্র তৈরি সম্পন্ন। প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্র তৈরি সম্পন্ন হয়, নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়। ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় ট্র্যাকশন ফাইবারের সাহায্যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হয়। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিলাম। আর যারা যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়তো এখন সঠিক হয়নি, ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনারা দিতে পারবেন, সেজন্য আমাদের সাথেই থাকুন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবে 0, 9.8, অসীম নাকি 9.81? লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবে
0, 9.8 অসীম নাকি 9.81? আমাদেরকে সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিন। আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের লাইভটা দেখছেন তারা কিন্তু আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারেন। ওকে, মিস মায়া বলছেন অপশন এ 0। লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবে। আচ্ছা, আমরা হয়তো অনেকেই ত্বরণের সংজ্ঞাটা জানি। ত্বরণের সংজ্ঞাটা জানলে কিন্তু আপনারা আই থিংক উত্তরটা করতে পারবেন। যেহেতু বলেছে মুক্তভাবে নিচে পড়বে তার মানে কোনো বাধা থাকবে না। সো বাধা না থাকলে ত্বরণ কি হতে পারে আপনাদের আই থিংক পারবেন আপনারা। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। আনিলা আক্তার আপু বলেছেন অপশন এ 0। মাহবুব খান বলছেন অপশন এ 0। আপনারা যারা কনফিউজ রয়েছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, কারণ ভুল থেকে আসলে শেখা যায়, ভুল না করলে কখনো শেখা যায় না। এখন আপনারা যদি এখানে কমেন্ট করেন সঠিক উত্তর হলো তো ভালো, যদি ভুল হয় ইনশাল্লাহ পরবর্তীতে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যেটা ওকে, আরো যারা যারা আছেন আমাদেরকে কমেন্ট করে জানান যে কোনটা সঠিক উত্তর হতে পারে। যেহেতু অনেকেই বলেছেন অপশন এ 0, তাহলে আমরা 0টা লক করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, এটাই সঠিক উত্তর। যেটা আমি একটু আগে বলেছি, ত্বরণের সংজ্ঞাটা কিন্তু মনে করলেই আমাদের উত্তরটা পারা যেত। আচ্ছা, লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে অর্থাৎ লিফটেরও যদি জি ত্বরণ হয় তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবে জি মাইনাস জি অর্থাৎ 0। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এখানে হচ্ছে ত্বরণ হবে 0। তো যারা যারা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আরো অনেকেই আমাদের সাথে লাইভ দেখছেন তারাও চেষ্টা করুন যাতে উত্তর দিতে পারেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। গলনাঙ্কের বৈশিষ্ট্য 9 কোনটি? গলনাঙ্কের বৈশিষ্ট্য 9 কোনটি? এখানে অপশনগুলো একটু বলছি। এই তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে। অপশন বি, পদার্থের বিশুদ্ধতা গলনাঙ্কের মাধ্যমে নির্ণয় করা যায়। অপশন সি, প্রতিটি কঠিন পদার্থেরই গলনাঙ্ক রয়েছে। এবং অপশন ডি, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে গলনাঙ্কের বৈশিষ্ট্য 9 কোনটি? আপনারা একটু চিন্তা করে আমাদেরকে সঠিক উত্তরটি কমেন্টে জানান। এরপর আপনার উত্তরটি দেখে আমি মিলিয়ে দেখব যে আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। আপনার মূল্যবান মন্তব্যের জন্য আমি অপেক্ষা করছি। আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি চিন্তা করার সময় দিচ্ছি আপনাদের সকলকে। আপনারা চিন্তা করে আমাদেরকে সঠিক উত্তরটি জানাবেন। অলরেডি একজন কমেন্ট করে ফেলেছেন, চেঞ্জফুল বয় পলাশ। তিনি বলেছেন অপশন গ, প্রতিটি কঠিন পদার্থেরই গলনাঙ্ক রয়েছে। ভাইয়া এখানে বলেছে গলনাঙ্কের বৈশিষ্ট্য 9 কোনটি? অপশনগুলো আবার বলছি। এই তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে, পদার্থের বিশুদ্ধতা গলনাঙ্কের মাধ্যমে নির্ণয় করা যায়, প্রতিটি কঠিন পদার্থেরই গলনাঙ্ক রয়েছে এবং বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে 3টা বৈশিষ্ট্য রয়েছে এবং একটি বৈশিষ্ট্য ভুল। সো সেই ভুল বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। আমাদেরকে জানিয়ে দিন যে কোনটা আসলে সঠিক উত্তর। তো আরো অনেকেই কমেন্ট করেছেন। মাহবুব খান লিখেছেন অপশন ডি, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস।
মিস মায়া লিখেছেন অপশন ডি, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। জি, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। আপনারা কি আমাকে বলতে পারবেন যে তাহলে বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? আপনাদের যদি জানা থাকে আমাদেরকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে বরফের গলনাঙ্ক তাহলে আসলে কত ডিগ্রি সেলসিয়াস যদি এটা ভুল হয়। অধরা শেখ লিখেছেন অপশন ডি, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। জি, ধন্যবাদ। আপনারা যেহেতু এটা ভুল হচ্ছে, আপনারা আমাদেরকে কমেন্ট করে এটাও জানাতে পারেন যে আসলে বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস। আমাদেরকে কমেন্ট করে জানান। আচ্ছা, যেহেতু সবাই অপশন ডি বলছেন, আমরা অপশন ডি টা লক করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। ওকে, প্রতিটি কঠিন পদার্থেরই গলনাঙ্ক রয়েছে, এটা ভুল। ও সরি, আমিও ভুল করেছি। আচ্ছা, কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে তার গলনাঙ্ক বলে। আচ্ছা, তাহলে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আমি এতক্ষণ ধরে ভুল বলছিলাম। আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী ভুল বলার জন্য। যে আমিও জিনিসটা জেনে গেলাম যে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে তাকে তার গলনাঙ্ক বলে। বেশিরভাগ বিশুদ্ধ কঠিন পদার্থেরই নির্দিষ্ট গলনাঙ্ক থাকায় কোনো পদার্থের গলনাঙ্ক নির্ণয় করে সেটা বিশুদ্ধ কঠিন পদার্থের প্রকৃত গলনাঙ্কের সাথে তুলনা করে উক্ত পদার্থের বিশুদ্ধতা ও অবিশুদ্ধতা নির্ণয় করা যায়। তাহলে আমরা সেকেন্ড অপশনটাও পেলাম বৈশিষ্ট্যের ভিতরে। আর পানির কঠিন অবস্থা বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা 3টা সঠিক উত্তর পেলাম। যেটা ভুল ছিল সেটা হচ্ছে কিছু কঠিন পদার্থ আছে যেগুলো তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেগুলো গলনাঙ্ক নেই, যেটাকে উদ্বায়ী পদার্থ বলা হয়, যেমন ন্যাপথলিন আছে, কর্পূর আছে, আয়োডিন আছে। তো আমাদের সঠিক উত্তরটা হবে প্রতিটি কঠিন পদার্থেরই গলনাঙ্ক রয়েছে, এটা ভুল। আচ্ছা, আমরা তাহলে চেঞ্জফুল বয় পলাশ যে ছিলেন তিনি সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যারা আমার মতো যারা ভুল করেছেন তারা এটা থেকে তো বুঝেই নিলেন, পরবর্তীতে ইনশাআল্লাহ আর ভুল হবে না। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রক্ত কণিকা কত প্রকার? আই থিঙ্ক এটা সবাই পারবেন। রক্ত কণিকা কত প্রকার? 2, 3, 4, 5। খুবই সুন্দর একটা প্রশ্ন। আমাদের কিন্তু রক্ত বিষয়ক যেসব প্রশ্ন রয়েছে এগুলো কিন্তু আমাদের বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। শুধু বিসিএস বলবো না, সব পরীক্ষার জন্যই আসলে ইম্পর্টেন্ট। সো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যেটা সঠিক উত্তর কি হবে। রক্তকণিকা কত প্রকার? 2, 3, 4, 5। আনিলা আক্তার বলছেন অপশন বি, 3। ওকে, আরো যারা আছেন তারাও কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন কোনটা সঠিক উত্তর। ইসমাইল লিখেছেন অপশন বি, 3। রক্ত কণিকা কত প্রকার? 2, 3, 4, 5। যারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা আমাদেরকে সঠিক উত্তরটি জানিয়ে দিন। চেঞ্জফুল বয় পলাশ লিখেছেন অপশন বি, 3। আমার কাছেও 3 লাগছে। কনফিডেন্টলি বলবো না এখন আর, কারণ আগের বার এটা ভুল গিয়েছিল। যারা দেখছেন আমাদের লাইভটা তারা আমাদেরকে কমেন্ট করে জানান সঠিক উত্তর কোনটি মনে হচ্ছে। আপনার মন্তব্যের জন্য আমি অপেক্ষা করছি। তারপর আমরা এটা সিলেক্ট করে দেখব যে আসলে এটা সঠিক উত্তর কিনা। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। অপশন বি, 3। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। ফাহিম হাসান ভাই বলছেন অপশন সি, 4টি।
না ভাইয়া, এটা সঠিক উত্তর হবে অপশন বি, ৩টি। আমরা জানি যে কোন ৩টি রক্তকণিকা রয়েছে। আমরা ব্যাখ্যাটা পড়ে নেই। রক্তের উপাদান ২টি, রক্তরস ও রক্তকণিকা। মানুষের রক্তে রক্তরস ৫৫% এবং রক্তকণিকা ৪৫%। রক্তকণিকা ৩ প্রকার, যথা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এই যে এই ৩টাই হচ্ছে আমাদের রক্তকণিকা। তাহলে আমরা সঠিক উত্তরটা জেনে গেলাম যে রক্তকণিকা হচ্ছে ৩ প্রকার। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। এখানে ৪টা অপশন আছে। এই ৪টা অপশনের মধ্যে কোনটি ভিটামিন সি? প্রশ্নটা আবার বলছি, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড নাকি অ্যাসকর্বিক অ্যাসিড? আপনাদের সঠিক উত্তরটি আমাদেরকে জানিয়ে দিন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। ভিটামিন সি আসলে কোনগুলো আছে? লেবু আছে, টক জাতীয় যেসব ফলমূল আছে এগুলো বেশিরভাগই হচ্ছে ভিটামিন সি। তো আমাদেরকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আনিল আক্তার বলেছেন অপশন ডি, অ্যাসকর্বিক অ্যাসিড। মিস মায়া বলছেন অপশন এ, ফলিক অ্যাসিড। চেঞ্জফুল বয় পলাশ বলছেন অপশন ডি, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, আরো যারা আছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। তাহলে আমরা সঠিক উত্তরটি দাগিয়ে দেখব এটা সঠিক হয়েছে কিনা এবং তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা আরো কিছুক্ষণ ওয়েট করি। আমাদের যারা আছেন লাইভটি দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান। আচ্ছা, যেহেতু অনেকেই বলেছেন অপশন ডি, অ্যাসকর্বিক অ্যাসিড, তাহলে আমরা অ্যাসকর্বিক অ্যাসিডটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। জি, আপনারা যারা যারা সঠিক উত্তর দিয়েছেন এবং কমেন্ট করেছেন আপনাদের সকলকেই ধন্যবাদ। আমরা ব্যাখ্যাটা পড়ে নেই। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। টাটকা টক ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিদ্যমান থাকে। এর অভাবে স্কারভি রোগ হয়। অন্যদিকে অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের ক্ষুদ্রতম মৌলিক একক। তো আমরা এটাও সঠিক উত্তর জানতে পারলাম এবং সাথে ব্যাখ্যাও পেলাম একটা, যে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। আর অ্যামিনো অ্যাসিড সম্পর্কেও জানলাম, অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের ক্ষুদ্রতম মৌলিক একক। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোনটি মঙ্গলের উপগ্রহ? তার মানে মঙ্গল গ্রহের উপগ্রহ নিচের কোনটি? আমাদের সৌরজগতে যে মঙ্গল গ্রহ রয়েছে সেই মঙ্গল গ্রহের উপগ্রহ নিচের কোনটি? গ্যানিমেড, টাইটান, ওবেরন নাকি ফেবুস? অপশনগুলো আবার বলছি, গ্যানিমেড, টাইটান, ওবেরন নাকি ফেবুস? আপনাদের কাছে যেটা সঠিক উত্তর মনে হচ্ছে বা কনফিউজড যদি থাকেন তাও আমাদেরকে কমেন্ট করে জানান যে কোনটা মনে হচ্ছে বা কাছাকাছি লাগছে। এরকম থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কোনটি সঠিক উত্তর। মঙ্গল গ্রহের উপগ্রহ নিচের কোনটি? গ্যানিমেড, টাইটান, ওবেরন নাকি ফেবুস? আশা করি আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে সঠিক উত্তর কোনটা মনে হচ্ছে।
আচ্ছা, কেউই বলতে পারছেন না। বলেছেন আনিলা আক্তার আপু বলেছেন ওবেরন। আরো যারা রয়েছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কোনটি মনে হচ্ছে, গ্যানিমেড, টাইটান, ওবেরন নাকি ফেবস? আনিলা আক্তার আপু যেহেতু বলছেন ওবেরন, আচ্ছা মিস মায়া বলছেন অপশন এ গ্যানিমেড। তো এক একজন এক এক উত্তর দিচ্ছেন, দেখি বাকিরা কি বলে, সেই হিসেবে আমিও সঠিক উত্তরটি সিলেক্ট করব। আচ্ছা দেখি অপশন সি যেহেতু বলেছেন প্রথমে আনিলা আক্তার আপু, তারটাই সিলেক্ট করে দেখি যে সঠিক উত্তর কিনা কোনটি। ওবেরনটা সিলেক্ট করে দেখি। নো, এটা রং অ্যান্সার ছিল। আনিলা আপু এবং মায়া আপু দুজনেই এবং আমিও ভুল উত্তর দিয়েছি। আমরা সঠিক উত্তরটা জেনে নিই, সেটা হচ্ছে ফেবস। আমরা ব্যাখ্যাটা পড়ি। লাল গ্রহ নামে পরিচিত মঙ্গলের দুইটি উপগ্রহের মধ্যে একটি হলো ফেবস, অন্যটি ডিমোস। গ্যানিমেড, টাইটান ও ওবেরন যথাক্রমে বৃহস্পতি, শনি এবং নেপচুনের গ্রহের উপগ্রহ। তাহলে আমরা বলতে পারছি মঙ্গল গ্রহের দুইটি উপগ্রহ রয়েছে, একটি হচ্ছে ফেবস আর একটা হচ্ছে ডিমোস। ইনশাআল্লাহ আমরা নেক্সট আর এটা ভুল করব না, ভুল থেকেই শিখতে হয়। তো আমরাও ভুল থেকে শিখলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কলায় কোনটি পাওয়া যায়? কলা যে আমাদের ফল আর কি, কলায় কোনটি পাওয়া যায়? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ নাকি খ ও গ উভয়? আপনারা আমাদেরকে সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিন যে কলা ফলটি রয়েছে, কলায় কোনটি পাওয়া যায়? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ নাকি ফ্রুক্টোজ এবং সেলুলোজ উভয়? আপনার কাছে যেটা সঠিক উত্তর মনে হচ্ছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানান, আমি সেটা সিলেক্ট করে দেখব যে সেটি সঠিক উত্তর হয়েছে কিনা। আনিলা আক্তার আপু বলছেন অপশন সি সেলুলোজ এবং চেঞ্জফুল বয় পলাশ বলছেন অপশন বি ফ্রুক্টোজ। দেখা যাক আরো বাকিরা যারা রয়েছেন তারা কি কমেন্ট করেন। আপনারা যদি শিওর না হন আমাদেরকে জানাতে পারেন আপনার সঠিক উত্তরটি, ভুল হলেও কোনো সমস্যা নেই। আপনারা যে আমার সাথে এনগেজড আছেন এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। মিস মায়া বলছেন অপশন ডি খ ও ঘ উভয়। আরো যারা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনার কাছে সঠিক উত্তর কোনটি মনে হচ্ছে। এখানে আমরা খ গ ঘ তিনটা উত্তরই পেয়েছি, শুধু একটা উত্তর পাইনি ক, এটাই শুধু বাকি আছে। এছাড়া সবাই সব উত্তর দিয়ে ফেলেছেন। আসলে আমি জানি না তাহলে আমি কোনটা সিলেক্ট করব। আমি আমার যেটা মনে হচ্ছে সেটা সিলেক্ট করি। কলায় কোনটি পাওয়া যায়? আই থিঙ্ক খ ও গ উভয় হতে পারে, আমি আসলে শিওর না। সিলেক্ট করে দেখি খ এবং ঘ উভয়। যে এটাই সঠিক উত্তর, তার মানে কলায় সেলুলোজ এবং ফ্রুক্টোজ দুটি পাওয়া যায়। তাহলে আমরা ব্যাখ্যাটা পড়ে নেই। কলা অতি জনপ্রিয় একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। এই ফলে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ক্যালসিয়াম, লৌহ ও পর্যাপ্ত খাদ্যশক্তি রয়েছে। কলায় মূলত ফ্রুক্টোজ ও সেলুলোজ নামক শর্করা বা কার্বোহাইড্রেট বিদ্যমান।
যেটা হচ্ছে আমরা নরমালি কলা খেতে গেলে দেখি যে কলায় কিন্তু ফাইবার রয়েছে। তো সেখান থেকে এটা সেলুলোজ আছে এর ভিতরে। আর যেহেতু এটা সুইট, মিষ্টি, তো obviously ফ্রুক্টোজ তো থাকবেই। তো এইজন্য আমি ওটা গেস করে খ এবং গ বলেছিলাম। তো এটা সঠিক উত্তরটা জেনে নিলাম আমরা। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? অপশনগুলো বলছি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম নাকি অ্যালুমিনিয়াম। আমাদের পর্যায় সারণী সম্পর্কে যাদের ধারণা আছে তারা হয়তো জানবেন যে সঠিক উত্তর কোনটি হতে পারে। নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? আপনাদেরকে আমি একটু হিন্টস দেই। মৃৎক্ষার ধাতু হচ্ছে আমাদের পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপের যে কলামটা রয়েছে সেখানে যে মৌলগুলো সেগুলো কিন্তু মৃৎক্ষার ধাতু। আমাদের পর্যায় সারণীর 2 নম্বর যে গ্রুপ রয়েছে সেটার কথা মনে করুন। আশা করি আপনারা পারবেন। নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম নাকি অ্যালুমিনিয়াম? আনিল আক্তার আপু বলেছেন অপশন ডি, অ্যালুমিনিয়াম। নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? আমার কাছে লাগছে হয় পটাশিয়াম হবে না হলে ক্যালসিয়াম হতে পারে। আরো যারা আছেন আমাদের সাথে তারা আমাদেরকে কমেন্ট করে জানান। চেঞ্জফুল বয় পলাশ লিখেছেন অপশন বি, পটাশিয়াম। মিস মায়া বলেছেন অপশন ডি। আচ্ছা, মিস মায়া বলছেন অপশন ডি, অ্যালুমিনিয়াম। আরো যারা রয়েছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান। আচ্ছা, চেঞ্জফুল বয় পলার যেহেতু বলছেন অপশন বি, পটাশিয়াম, আমরা পটাশিয়ামটা সিলেক্ট করে দেখি। অপশন বি পটাশিয়াম সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। ও নো, এটা রং অ্যান্সার। আমারও মনে হচ্ছিল অপশন বি অথবা সি হতে পারে। তার মানে প্রথম যে গ্রুপটা ক্ষার ধাতুতে রয়েছে কিন্তু পটাশিয়াম এবং মৃৎক্ষার ধাতু হচ্ছে ক্যালসিয়াম। তাহলে আমরা ব্যাখ্যাটা একটু দেখি। সাধারণত বহুতক বা মাটির উপাদান রূপে পাওয়া যায় বলে পর্যায় সারণী গ্রুপ 2 এর মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার বা ক্ষারক উৎপন্ন করে। তো কিছু মৃৎক্ষার ধাতু রয়েছে সেগুলোর নামও বলি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম। তো যারা যারা আমাদের কমেন্ট করেছেন তারা তো সঠিক উত্তরটা এখন জানতে পারলেন যে পর্যায় সারণীর যে গ্রুপ 2 রয়েছে সেখানে মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আর আজকের যারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে বলি যে এটা আজকের যে প্র্যাকটিস সেশনটা রয়েছে এটা কিন্তু আমাদের সাধারণ বিজ্ঞানের উপর হচ্ছে। অলরেডি অনেকগুলো কোশ্চেন করা হয়ে গিয়েছে এবং আমাদের যারা আমাদের সাথে প্রথম থেকে যুক্ত আছেন তারা কিন্তু অনেকেই সঠিক উত্তর দিয়েছেন এবং তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মৌমাছির চাষ হলো এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার নাকি হর্টিকালচার? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে মৌমাছির চাষকে কি বলা হয়, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার নাকি হর্টিকালচার? আপনাদের কাছে যেটা সঠিক উত্তর মনে হয় সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন।
সাদিয়া সিদ্দিকা আপু লিখেছেন অপশন এ, এপিকালচার। ওকে, আমরা আরো কমেন্ট আশা করছি। যারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। যে মৌমাছির চাষ হলো, যে মৌমাছির চাষ করাটা, এটাকে আসলে কি বলে? এপিকালচার বলে, সেরিকালচার বলে, পিসিকালচার বলে, নাকি হর্টিকালচার বলে? চেঞ্জফুল বয় পলাশ লিখেছেন এপিকালচার। হাবিবুল্লাহ হাবিব ভাই বলছেন সেরিকালচার। মৌমাছির বৈজ্ঞানিক নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে হয়তো ওটার সাথে মিলিয়ে আপনারা বলতে পারবেন যে সঠিক উত্তরটা আসলে কি। আমি যদি একটু হিন্টস দেই, মৌমাছির কিন্তু বৈজ্ঞানিক নাম হচ্ছে এপিস ইন্ডিকা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সঠিক উত্তর কোনটা হতে পারে। দেখি অনেকে যেহেতু উত্তর দিয়েছেন, আমরা মিলিয়ে দেখি সঠিক উত্তর আসলে কোনটি হবে। আমরা এপিকালচারটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, এটা সঠিক উত্তর, এবং এটা এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেনটা, যেটা কিন্তু অলরেডি 2বার বিসিএস এ চলে এসেছে। আমাদের 31তম বিসিএস এবং 32তম বিসিএস, যেটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আচ্ছা ছিল, 2বার কিন্তু অলরেডি আমাদের এই কোশ্চেনটা এসেছে, যেটা বুঝতে পারছি যে খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো বাণিজ্যিক ব্যাখ্যাটা পড়ি। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে এপিকালচার বলে। সুদূর আফ্রিকাতে প্রায় 10,000 বছর আগেও মৌমাছির চাষ দেখা যায়। হর্টিকালচার উদ্যান পালন বা কৃষি উদ্যান বিষয়ক বিদ্যা, এর প্রধান 3টি শাখা রয়েছে। একটা ফুল চাষ বিষয়ক বিদ্যা বা ফ্লোরিকালচার, দ্বিতীয় হচ্ছে ফল চাষ বিষয়ক বিদ্যা পোমোলজি, এবং সবজি চাষ বিষয়ক বিদ্যা অলেরিকালচার। তো আমরা এটার সঠিক উত্তরটা জেনে নিলাম, এবং যারা যারা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন যাতে পরবর্তী প্রশ্নগুলোরও সঠিক উত্তর দিতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি গ্রহণ করে? ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি গ্রহণ করে? অপশনগুলো বলছি: কার্বন, ক্যালসিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি উৎপন্ন করে? কার্বন, ক্যালসিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম। আপনারা আমাদেরকে সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের কাছে যেটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটা আমাদেরকে কমেন্টে জানান, যে ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি গ্রহণ করে থাকে। ইউরিয়ার যদি আপনারা সংকেতটার কথা মনে করেন তাহলে হয়তো উত্তরটা পেতেও পারেন। ইউরিয়া সারের যে সংকেত রয়েছে, সংকেতটা আসলে কেমন? এই যে রাসায়নিক সংকেত, কারণ ওই রাসায়নিক সংকেত অনুযায়ী কিন্তু উদ্ভিদও সেটাই গ্রহণ করে থাকে। তো অনেকেই কমেন্ট করেছেন আমাদের। আনিল আক্তার আপু বলছেন অপশন সি, নাইট্রোজেন। চেঞ্জফুল বয় পলাশ লিখেছেন অপশন সি, নাইট্রোজেন। হাবিবুল্লাহ হাবিব আচ্ছা, উনি হয়তো অন্যটা লিখতে গিয়েছিলেন। সাদিয়া সিদ্দিকা লিখেছেন অপশন সি, নাইট্রোজেন। সবাই নাইট্রোজেন বলছেন। মিস মায়া বলছেন অপশন ডি, পটাশিয়াম। আচ্ছা, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ উত্তরটাই নেব, যেহেতু সবাই বলছেন অপশন গ নাইট্রোজেন, এবং আমারও অপশন গ মনে হচ্ছে, তাহলে আমরা অপশন গটা সিলেক্ট করে দেখি যে এটা সঠিক উত্তর হয় কিনা। জি, এটাই সঠিক উত্তর। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন এবং কমেন্ট করেছেন। আমরা এটার ব্যাখ্যাটা পড়ে নেই। জমিতে নাইট্রোজেনের উৎসরূপে ইউরিয়া সার ব্যবহার করা হয়। এর রাসায়নিক সংকেত এই যে H2N CO NH2।
এখানে কিন্তু নাইট্রোজেনটাই হচ্ছে মেইন উপাদান বা মেইন মৌলটা আর কি। তো শিল্পক্ষেত্রে এটি অ্যামোনিয়া থেকে উৎপাদন করা হয়। অন্যদিকে পটাশিয়ামের সার হলো মিউরেট অফ পটাশ বা এমপি। সো আশা করি আপনারা যারা যারা লাইভটা দেখছেন তারা বুঝতে পেরেছেন যে সঠিক উত্তরটা কি হবে এবং ব্যাখ্যাটাও জানিয়ে দিলাম। আমাদের যে অ্যাপটা রয়েছে এখানে যে প্র্যাকটিস সেশন রয়েছে একটা, সেই প্র্যাকটিস সেশনের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন তার সাথে আপনারা ব্যাখ্যা সহ পাবেন। অ্যাপ্রোপ্রিয়েট যে ব্যাখ্যাটা রয়েছে খুব সংক্ষেপে, যেগুলো আসলে জানা উচিত আমাদের, সেগুলো সহই দেওয়া আছে। আপনারা আপনাদের সকলকে আমাদের অ্যাপটা ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এবং আমরা আজকের লাইভ সেশন বা প্র্যাকটিস সেশন যেটা রয়েছে এটার শেষ প্রশ্নে চলে যাচ্ছি এবং শেষ প্রশ্নটা আপনাদের সকলের সামনে দিচ্ছি। এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি? এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি? হেলির ধূমকেতু, হেল-বব ধূমকেতু, মেকার-লেভি ধূমকেতু, নাকি কোনোটি নয়? এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি? অপশনগুলো আবার বলছি, হেলির ধূমকেতু, হেল-বব ধূমকেতু, মেকার-লেভি ধূমকেতু, নাকি কোনোটি নয়? আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে? এটা কিন্তু আজকে প্র্যাকটিস সেশনের আমাদের শেষ প্রশ্ন। আশা করি আমাদের শেষ প্রশ্নের উত্তর আপনারা সকলেই করবেন এবং আমরা দেখব যে এটার সঠিক উত্তর কোনটির সাথে আমরা ব্যাখ্যাও করে নেব। তো যারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আব্দুল ওহাব সবুজ লিখেছেন হেল-বব ধূমকেতু। ওকে, আপনাকে ধন্যবাদ কমেন্টটি করার জন্য। আপনি হয়তো নতুন জয়েন করেছেন আমাদের লাইভে। সাদিয়া সিদ্দিকা লিখেছেন অপশন বি, হেল-বব ধূমকেতু। হাবিবুল্লাহ হাবিব ভাইও বলছেন হেল-বব ধূমকেতু। সবাই হেল-বব ধূমকেতুর কথা বলছেন। মেহরাব খান ইফতি লিখেছেন অপশন বি, হেল-বব ধূমকেতু। তাহলে সবচেয়ে বেশি ভোটই পেল আসলে হেল-বব ধূমকেতু। আর যারা যারা আর বাকিরা যারা দেখছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানান যে সঠিক উত্তর আপনার কাছে কোনটি মনে হচ্ছে। বেশিরভাগ সবাই কিন্তু আমাদের অপশন বি বলেছেন, হেল-বব ধূমকেতু। আরো যারা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করছি, কারণ আজকে প্র্যাকটিস সেশনের শেষ প্রশ্ন কিন্তু এটি। আমি আশা করছি আপনারা সবাই প্রশ্নটির উত্তর দেবেন। ভুল হোক সমস্যা নেই, ভুল থেকেই শিখতে হবে। আমাদেরকে জানান। আনিলা আক্তার আপু লিখেছেন অপশন এ, হেলির ধূমকেতু। আচ্ছা, যেহেতু বেশিরভাগই বলছেন অপশন বি, হেল-বব ধূমকেতু, আমরা এটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন এবং কমেন্ট করেছেন। একদম প্রথম থেকেই যারা 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 আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এটার যে সঠিক ব্যাখ্যাটা রয়েছে সেটা একটু আমরা পড়ি। অ্যালান হেল ও টমাস বব নামের দুই মার্কিন জ্যোতির্বিজ্ঞানী 1995 সালের 23 জুলাই হেল-বব ধূমকেতু আবিষ্কার করেন। এটি বিংশ শতাব্দীর সবচেয়ে বেশি ধরে আকাশের উজ্জ্বলতম ধূমকেতু হিসেবে বিরাজমান ছিল। এটি প্রায় 18 মাস খালি চোখে দৃশ্যমান ছিল, যা শতাব্দীর সবচেয়ে বেশি পর্যবেক্ষণকৃত। তো আমরা ব্যাখ্যাটা দেখে নিলাম। আচ্ছা, মিস মায়া আপু বলছেন অপশন বি। জি, আপনারা যারা যারা অপশন বি হেল-বব ধূমকেতু বলেছেন তারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন জয়েন করেছেন তারা কিন্তু আমাদের যে
অ্যাপটা রয়েছে সেটা একটু ঘুরে দেখতে পারেন, যে এখানে দেখছেন আমাদের প্র্যাকটিস পার্ট, তারপরে লেভেল আপ গেম, মডেল টেস্ট, লাইভ এক্সাম এগুলো রয়েছে। এছাড়া প্রিভিয়াস কোয়েশ্চেন্স, এগুলো আপনি একটু ঘাটাঘাটি করে দেখলে আমাদের অ্যাপটা সম্পর্কে জানতে পারবেন। এছাড়া আমাদের ইনফো সেন্টার রয়েছে। ইনফো সেন্টারে কিন্তু আমাদের ডেইলি আপডেট দেওয়া হয়, যে নিউজ রয়েছে, নিউজ থেকে খুব সংক্ষেপে এগুলো দেওয়া হয়। দেখুন সবগুলো আছে। এছাড়া সাম্প্রতিক বাংলাদেশ নিয়েও দেওয়া হয়, আন্তর্জাতিক সাম্প্রতিক আন্তর্জাতিক নিয়েও সব কন্টেন্ট কিন্তু দেওয়া আছে। আপনার ইচ্ছা করলে এগুলো ফ্রিতে কিন্তু আপনারা দেখতে পারবেন, কোনো হার্টসের প্রয়োজন হবে না। আর আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের কিন্তু প্রতিদিন রোজার মাসে সকাল 11টা থেকে আমাদের প্র্যাকটিস শো হয়ে থাকে, বিকাল 3টার দিকে আমাদের কুইজ শো হয়ে থাকে, যেখানে অনেক পার্টিসিপেন্ট থাকে আমাদের লাইভে যায়। লাইভে গিয়ে সেখানে সবাই মিলে লাইভ কুইজ শো হয়, এবং সেখানে যদি বিজয়ী হলে তাকে অনেকগুলো হার্টস গিফট করা হয়। সেই হার্টস দিয়ে আপনি এখান থেকে এক্সামগুলো দিতে পারবেন। সো আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকবে আমাদের লাইভ কুইজ শো, প্র্যাকটিস শো, এবং সন্ধ্যার পরে ইফতারের পরে 7টার দিকে আমাদের মডেল টেস্ট হয়। সেই মডেল টেস্টগুলোতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। তো আজকের মতো আমি আমার প্র্যাকটিস সেশনটা শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।